তাহলে আমি চাইছি এই বস্তুটাকে এর মধ্যে ডোবাতে। দেখো তাহলে লজিক্যালি আমি কি করবো, এর মধ্যে ডোবাবো। তাহলে 76 ছিল, 76 ছিল, এবার আমি যদি এর মধ্যে ডোবাই, 76 ছিল, দেখো আয়তন বেড়ে গেল। তাহলে এই বডিটার আয়তন এবার পাওয়া গেল, কতটা হলো মানটা বলো। 83। তাহলে এবার এটাকে আমি রেখে দেখাচ্ছি। লাস্ট ক্লাস আমরা আলোচনা করেছিলাম মাত্রা ক্যালকুলেশন। আজকে কতগুলো রাশির মাত্রা বার করতে দিয়েছিলাম, সেগুলো মোটামুটি আজকে একটু আলোচনা করে দিই। বলো তো প্রথমটা কি দিয়েছিলাম, দেবদুনু বলো। পৃষ্ঠটান। তোমাকে মনে রাখতে হবে যে পৃষ্ঠটান মানে হচ্ছে কি বল বাই দৈর্ঘ্য। এটা যদি মনে না রাখতে পারো তাহলে বার করতে পারবে না। আচ্ছা, বল বাই দৈর্ঘ্য মানে বলের মাত্রা কি? আমরা জানি বলের মাত্রা mlt-2। এটা মনে রাখতেই হবে যে বলের মাত্রা কত হয় mlt-2, আর দৈর্ঘ্যের মাত্রা কত হয় l। তো কাটাকুটি গেলে পরে কত পড়ে থাকে mt⁻²। এটা হবে আমার পৃষ্ঠটানের মাত্রা। ক্লিয়ার হয়েছে? পরেরটা কি দিয়েছিলাম? শক্তি। শক্তি মানেই তো কার্য নাকি, আর কার্য মানে কি হয় বল গুণিত সরণ। আচ্ছা, বলের মাত্রা কত হয় mlt-2, আমি কি ঠিক? আর সরণের মাত্রা কত হয় দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কত l, তাহলে কত হবে ml²t-2, আমি কি ঠিক বললাম? নেক্সট কি দিয়েছিলাম? চাপ। এটা তো ক্লাসে করিয়েছিলাম বোধহয়। চাপ মানে হচ্ছে বল বাই কি হয় ক্ষেত্রফল। তাহলে বলের মাত্রা কি হবে বলো? বলের মাত্রা mlt-2। এটা জানো তো, মুখস্থ করতে হবে। বলের মাত্রা কত হয় mlt-2, আর ক্ষেত্রফলের মাত্রা কি হয় l²। তাহলে এটা কত হবে ml-1t-2। বলো এটাই হবে তো? হ্যাঁ না বলো, কারণ l² উপরে গেলে তাই হয়। আর কি দিয়েছিলাম? ঘাত। ঘাত মানে হচ্ছে এক প্রকারের বল। ঘাত মানে হচ্ছে বল, আর বল মানে কি হয় ভর ইন্টু ত্বরণ। আচ্ছা, ভর মানে কি m, হ্যাঁ না বলো। আর ত্বরণের মাত্রা কি হবে lt-2, তাহলে অ্যাকচুয়ালি হবে mlt-2। আর কি দিয়েছিলাম? টর্ক। টর্ক মানে হচ্ছে বল ইন্টু দৈর্ঘ্য। তাহলে এটা নিশ্চয় নিজেই পারবো, বলের মাত্রা কত হয় ml-2 আর দৈর্ঘ্য কত l, তাহলে হবে কত ml²t-2 নাকি। নেক্সট বলো কি বলেছিলাম? বল। বল তো বারবারই বলছি, বল মানে কি হয়? সো বল মানে হয় ভর গুণিত ত্বরণ। তাহলে বলের মাত্রা হবে, ভরের মাত্রা কি হয় m, আর ত্বরণ কি হয় lt-2। এটা মনে রাখতে হবে। তাহলে কত হবে mlt-2। আর কি দিয়েছিলাম? সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্ক মানে হচ্ছে f ইন্টু এক্স বাই a ইন্টু ভি। ভি মানে ভেলোসিটি। তাহলে f মানে বল, বলের মাত্রা কি হয় ml-2। x মানে কি দৈর্ঘ্য বা দূরত্ব, দূরত্বের মাত্রা কি হয় l। a মানে ক্ষেত্রফল, মাত্রা কি হবে l²। আর v মানে বেগ, বেগের মাত্রা কত হয় lt-1। আচ্ছা দেখো কাটাকুটি দেখো। আচ্ছা, l l গুণ করলে কত হয় l²। করে দেখো ml²t-2 বাই কত l²t-। আচ্ছা, l l গুণ করলে কত হয় l³। আচ্ছা, এইভাবে রেখে দাও l² গুণিত lt-1। এখন l² এর সাথে l² যদি কেটে যায়, আর দেখো পড়ে থাকছে তাহলে m, l ওপরে গেলে কত হবে l-1। আচ্ছা তুমি বলো t⁻⁻2 ছিল, আর t⁻⁻1 উপরে গেলে কত হবে t, t এর মাথায় কি থাকবে 1, তাহলে কত হবে ml-1t, -2 আর 1 কত হবে -1। হ্যাঁ না বলো, সূচকের নিয়ম। আর কিছু দিয়েছিলাম পীড়ন। পীড়ন মানে কি হয় বল বাই ক্ষেত্রফল নাকি। পীড়ন মানে কি হবে বল বাই ক্ষেত্রফল। তাহলে বল বাই ক্ষেত্রফল মানে তো এইটাই নাকি চাপ। হ্যাঁ না বলো, বল বাই ক্ষেত্রফল মানে চাপ, তাই চাপের মাত্রা হবে ml-1t-2। বলো বোঝাতে পারলাম কিনা? তাহলে এই ছিল আমাদের কতগুলো রাশির মাত্রা, যেগুলো আমাদের নোটসে প্রায় 75টা ছিল, এবং তোমাদেরকে সেখান থেকে মাত্র 30টা করতে বলেছিলাম। এবার কি পারবো করতে? এবার কি মনে থাকবে? তাহলে আমরা পরিধিটা একটু বাড়ালাম, 30টা না করে আমরা এবার তাহলে কতটা করব, প্রথম থেকে 50টা করব। তাহলে 30টা যেমন প্র্যাকটিস করেছিলাম, তারপর আমরা আরো গন্ডিটা বাড়ালাম এবং 1 থেকে 50 পর্যন্ত এবার করব। হবে এবার নিশ্চয়ই আরো 20টা বাড়ালাম হবে। তাহলে 1 থেকে 50টা করলাম। যেগুলো খুব কঠিন মনে হচ্ছে সে, হ্যাঁ বলো। ঠিক আছে, অসুবিধা নেই, 50 পর্যন্তই করবো আমরা, ঠিক আছে।
তাহলে এতদূর পর্যন্ত থাকলো, আমরা যে নোটসে আছে সেখানে 1 থেকে 50 পর্যন্ত মোটামুটি করব। এবার আমরা আজকে আলোচনা করব আমাদের এই চ্যাপ্টারের লাস্ট পার্ট। আজকে বলবো আমরা পরিমাপের যন্ত্র সমূহ। চলো দেখো, হেডিং করো পরিমাপের যন্ত্র সমূহ। তাহলে পরিমাপের যন্ত্র সমূহ যদি আমাকে পড়াতে হয় তাহলে আমরা প্রথমেই পড়বো স্কেল। দেখো, দৈর্ঘ্য মাপার যন্ত্র, যদি আমরা দৈর্ঘ্য মাপার যন্ত্র ব্যবহার করি সেটাকে আমরা কি বলবো? রৈখিক স্কেল, বা কি বলবো? শুধু স্কেল। তাহলে দৈর্ঘ্য মাপার যন্ত্রের নাম হচ্ছে স্কেল বা রৈখিক স্কেল। আমরা যে রৈখিক স্কেল মাপি সেই রৈখিক স্কেল কেমন হয় না, তো প্রত্যেকের কাছে আছে এরকমই একটা স্কেল, সেটাকে আমরা বলি রৈখিক স্কেল। ঠিক বলছি তো? এটাকে বলি রৈখিক স্কেল। এই রৈখিক স্কেলে দুটো দাগ থাকে, একটা সেন্টিমিটার আর একটা থাকে ইঞ্চি। এই স্কেলটা হয় 15 সেন্টিমিটার। তার মানে আমি যদি এই জায়গাটায় নিয়ে আমি যদি একটা দাগ কেটে দিই, তার মানে আমি এখানে নিয়ে যদি একটা এরকম দাগ কাটি, তাহলে এই দাগটা হবে আমার 15 সেন্টিমিটার, এই দাগটা হবে আমার 15 সেন্টিমিটার, এই দাগটা 15 সেন্টিমিটার। এবার আমাকে যদি 15 সেন্টিমিটার না কেটে অন্য একটা দাগ কাটতে পারে, ধরো একটা স্কেল নিলাম, আমি যে কোনো একটা বড় স্কেল নিলাম, সে আমার কাছে এরকম একটা বড় স্টিলের স্কেল আছে, ধরো কথা মানে বলছি। এবার যখন আমি স্কেলের দাগ কাটবো, সেই স্কেলের দাগ কাটবো কি করে দাগ কাটি না, তো রেখে আমরা সিম্পল এরকম ভাবে একটা দাগ কাটি। ঠিক বলছি তো? এরকম ভাবে দাগ কাটলাম স্কেলে, তাহলে এই দাগটা কাটলাম। এখন আমাকে যদি কোনো একটা দাগ নিতে বলে, কোনো একটা দাগ, তখন দাগ মাপার সময় আমার চোখটা যেন স্কেলের সাথে লম্বভাবে থাকে, এমন না হয় তির্যক ভাবে হয়। যদি তির্যক ভাবে হয় তাহলে চোখের জন্য পাঠ নিতে ভুল হয়। মানে আমাকে একটা মান নিতে হবে, সেই মানটা যেন নিব এমন ভাবে চোখটা কেমন ভাবে থাকে, এরকম স্ট্রেট লাইন, এরকম না থাকে। ধরো এইখানে একটা মান নিতে হবে, আমি যদি এইভাবে শুয়ে নিই, তাহলে কি হবে? মানটা মনে হবে এইদিকে সরে গেছে। হ্যাঁ না বলো? চোখের ভুলের জন্য। অথবা এইদিকে নিলে মানটা কি মনে হবে? এইদিকে সরে গেছে। তাহলে কোনো একটা স্কেলের মান নেওয়ার সময় মাথায় রাখতে হবে চোখ যেন স্কেলের সঙ্গে কেমন ভাবে থাকে, লম্ব ভাবে, তবেই মানটা ঠিক হবে। যদি না হয় তাহলে কিন্তু মাপ নেওয়া ভুল হচ্ছে। এই ভুলটাকে বলি আমরা লম্বন ভুল। কি বলি? লম্বন ভুল। লম্বন ভুল কাকে বলে না, তো স্কেলের মান নেওয়ার সময় সবসময় আমরা কি করব? চোখটা যেন সবসময় স্কেলের সাথে লম্বভাবে থাকে। চোখটা সবসময় স্কেলের সাথে লম্বভাবে। চোখ যদি তির্যক ভাবে থাকে মান নিতে ভুল হয়, চোখ তির্যক থাকলে মান নিতে কি হচ্ছে? ভুল হয়। এই ভুলটাকে এড়ানোর জন্য আমরা সব সময় কি করব? লম্বন ভুলটাকে এড়ানোর জন্য সব সময় লম্বভাবে মান নেব। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? লম্বভাবে মান নেব, তার মানে আমি লম্বন ভুল যাতে না হয় সেটা দেখার জন্য আমরা লম্বন ভুল নেব। কোনো একটা যন্ত্র যখন মাপবে, সবচেয়ে কম যতটুকু সে মাপতে পারে তাকে বলা হয় তার লঘিষ্ঠ ধ্রুবক। যেমন ধরো এই স্কেল যদি নাও, এই স্কেল সবচেয়ে ছোট কত মাপতে পারে? কে বলতে পারবে? না, 1 মিলিমিটার মাপতে পারে। কারণ 1 সেন্টিমিটার মাঝে কটা দাগ আছে? 10টা। তাহলে প্রতিটা দাগ কত মিলিমিটার? তার মানে আমি কি 1 মিলিমিটার মাপতে পারবো? তার মানে নর্মাল যে আমাদের স্কেল আছে তার সাহায্যে আমরা সব থেকে কম কত মাপতে পারবো? 1 মিলিমিটার। সেই জন্য এই স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক, এইটার মান কত হবে? 1 মিলিমিটার। তাহলে আমাদের যে রুলার স্কেল আছে সেই স্কেল সবচেয়ে ছোট কত মাপতে পারে? 1 মিলিমিটার। সেই জন্য সেই স্কেলের মান কত হবে? 1 মিলিমিটার লঘিষ্ঠ ধ্রুবক হবে। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? তো লঘিষ্ঠ ধ্রুবক কত হবে? 1 মিলিমিটার। ক্লিয়ার হলো কনসেপ্টটা? এখন কোন স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক 1 মিলিমিটার না হয়ে 1 ইঞ্চিও হতে পারে। হতে পারে তো? যেমন আমি যদি ফুট বা দৈর্ঘ্য মাপার স্কেলগুলো ফুট আকারে নিই, তাহলে সেটা কত হবে? ইঞ্চিও হতে পারে। তার মানে সবচেয়ে কম যতটুকু মাপতে পারবে সেটাকে কি বলবো? তার লঘিষ্ঠ ধ্রুবক। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? এখন তাহলে নর্মালি এই স্কেলের সাহায্যে 2.1 সেন্টিমিটার কি মাপা যেতে পারে? হ্যাঁ না বলো? অবভিয়াসলি যাবে, কারণ 2 সেন্টিমিটার 1 কি হবে? মিলিমিটার। কিন্তু আমি যদি বলি 2.12 সেন্টিমিটার, আর মাপা যাবে না। কেন? দেখো 2.1 এত দূর মাপতে পারবো, কিন্তু পরের ধাপ আর এই স্কেলে মাপা যাবে না। তো ন্যাচারালি রৈখিক স্কেলের সাহায্যে আমরা 2.1 মাপতে পারবো, অর্থাৎ দশমিকের পর 1 ঘর সেন্টিমিটার মাপা যাবে, কিন্তু দশমিকের পর দ্বিতীয় ঘর বা 2 ঘর 3 ঘর আর মাপা যাবে না।
তার জন্য আমরা একটা বিশেষ রকমের স্কেল ব্যবহার করি, তাকে বলি আমরা ভার্নিয়ার স্কেল। দেখো তোমাদের এরপরেই আছে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল দেখতে অনেকটা এই রকম, এটাকে আমরা বলি ভার্নিয়ার ক্যালিপার্স। সকলকেই দেব, তোমরা দেখবে, এটাকে বলবো আমরা ভার্নিয়ার ক্যালিপার্স। এইটা হচ্ছে নর্মালি একটা যে কোনো ভার্নিয়ার ক্যালিপার্স। সকলকে আমি একটা করে দিচ্ছি, তোমরা দেখো এবং অবশ্যই তোমরা একটা নাও, একটা আমার কাছে থাকুক। আচ্ছা, ভার্নিয়ার গুলো কোথায় রাখা আছে যেন? এইখানে রাখা আছে। তাহলে তোমাদের হাতে যে যন্ত্রটা দেখছো, তোমরা দুজন একটা করে শেয়ার করে দেখে নাও। যে দেখছো সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স, এটার নাম স্লাইড ক্যালিপার্স। এই ছবিটাই তোমরা আমাদের মডিউলে দেখতে পাচ্ছ, আশা করছি দেখতে পাচ্ছ, হ্যাঁ না বলবে। এইটাকে দেখো, আমি যদি এইভাবে স্লাইড করি, ভালো করে দেখো, এটাকে আমি যদি এইভাবে স্লাইড করি, তাহলে এটাকে এইভাবে ঘোরানো যায়। এটাকে এইভাবে কি করা যায়? ঘোরানো যায়। এই আর এইভাবে করলে পরে চলে আসবে, এই যে বুঝতে পারছো, এই চাকা দিয়ে। তার মানে এই দেখো, এই লাইক দিস, এই 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 খুলছে, এই বন্ধ হচ্ছে। এবার ধরো এটা আমি কিছু মাপবো। কি মাপবো? আমি কথা মানে বলছি, ধরো এটার এই বেধটা মাপবো, এইটা এখান থেকে এইটুকু কত, এটাকে কি বলি? প্রস্থ বা দৈর্ঘ্য যা বলবে। তাহলে কি করে মাপবো আমরা? সিম্পল, আমি এইভাবে এটাকে রাখবো, এইভাবে রাখলাম, এই। তাহলে এই মাপটাই কি তার মাপ হবে? হ্যাঁ না বলো। এবার এর মাপের একটা নির্দিষ্ট নিয়ম আছে, এই জায়গাটায় নিয়মটা বোঝাচ্ছি, ভালো করে বুঝবে। এইভাবে নিলাম। এবার তুমি যাই নেবে, মাপটা বোঝাচ্ছি, ক্লাস 11-এ আছে এটা অ্যাকচুয়ালি। কি করে হয় সেটা শোনো। তো ধরো আমি এরকম ভাবে কোনো একটা মাপ নেব, এরকম ভাবে, ধরো এইটুকু আছে, হতে পারে তো, আমি জাস্ট একটা ভাবলাম এরকম হতে পারে। তাহলে এই জায়গাটায় দেখো একটা স্কেল আছে, হ্যাঁ না বলো। আবার এইটা একটা স্কেল, এই স্কেলটাকে বলা হয় মেন স্কেল। কি বলা হয়? তাহলে এই যে দাগটা মেন স্কেল। আবার দেখো এই জায়গাটায় যে একটা গোল আছে, গোলের নিচে দেখো ছোট ছোট দাগ কাটা আছে, দেখে নাও একবার ভালো করে, হাত দিলে বুঝতে পারবে। দেখো সরু সরু, এই যে এই জায়গাটায়, এই জায়গাটায়, তাই না, সরু সরু দাগ কাটা আছে। এটাকে বলবো আমরা ভার্নিয়ার দাগ বা ভার্নিয়ার স্কেল। তাহলে এই গোলের ভেতরের এইটুকু, এই যে এইখানটুকু, এইটুকু, নট দিস, এটা নয়, এটা নয়, এই যে গোলের মধ্যে দেখো খাঁজ কাটা আছে, তাতে কোনো নাম্বারিং দেওয়া নাই, দেখতে পেয়েছো? ওটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এখন এই ভার্নিয়ার স্কেলের একটা মান বার করতে হয়, তাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। কি বলা হয়? ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার ধ্রুবক কি? এটা হায়ার ক্লাসের জন্য যদি মনে হয় যে পড়তে চাও নিতে পারো, নাহলে দরকার নাই পড়ার, ঠিক আছে? যদি মনে হয় যে না স্যার এটা ইচ্ছুক, ভালো লাগছে পড়তে, পড়তে পারো, নাহলে এটা তোমাদের 9-এর জন্য নয়, কিন্তু শুধুমাত্র অ্যাডভান্স ক্লাসের জন্য এটা করাচ্ছি। এখন তাহলে লজিক্যালি আমি ধরো কোনো কিছু একটা মাপবো, তো ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হবে না? তো এই স্কেল, এই স্কেল, এটা কি স্কেল আছে দেখো, সেন্টিমিটার লেখা আছে, হ্যাঁ না বলো। দেখো, তার মানে এই স্কেল যেটা মেন স্কেল বলছি, সেটা কি সেন্টিমিটার স্কেল? হ্যাঁ না বলো। আর সেন্টিমিটার স্কেলে সবচেয়ে ছোট কত মাপতে পারে? সে 1 মিলিমিটার, হ্যাঁ না বলবে। তার মানে ভার্নিয়ার কনস্ট্যান্টের ক্ষেত্রে সবচেয়ে ছোট সে কত মাপতে পারে? 1 মিলিমিটার। আর ভার্নিয়ারের দাগ কটা আছে তুমি যদি গোনো, তাহলে দেখবে 10টা। কটা দাগ আছে এখানে? 10টা। নিচের দিকে 10টা দাগ, একটা দাগকে বাদ দিলে দেখো 10টা দাগ থাকবে। তাই লজিক্যালি ভার্নিয়ার আছে কটা দাগ? 10টা দাগ। এইটাই হচ্ছে তার ভার্নিয়ার কনস্ট্যান্ট। তার মানে সবচেয়ে কম যতটা মাপতে পারে বাই যতটা ভার্নিয়ার দাগ আছে, এটাকে কি বলবো? ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হবে? 0.1 মিলিমিটার, হ্যাঁ না বলো। তার মানে কত হলো? 0.01 সেন্টিমিটার, হ্যাঁ না বল। দেখ এবার 0.01, দু ভাগ মাপা যাবে, হ্যাঁ না বল। এবার মাপা যাবে, বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে ভার্নিয়ার দিয়ে মাপা যায়। কি করে মাপা যায়? বুঝছি, বোঝো। উপরে কি চলছে রে? রোলার চলছে নাকি উপরে? ধরো তাহলে আমি সেরকমই একটা কিছু মাপবো, এরকম মান নেওয়া আছে, এরকম আছে। তাহলে প্রথম ভার্নিয়ার যে দাগটা আছে, প্রথম ভার্নিয়ার, প্রথম কি বললাম? ভার্নিয়ার। প্রথম ভার্নিয়ার মানে একদম এই খাঁজ কাটা দাগটা, ব্যাপারটা বুঝতে পারছি? এই প্রথম ভার্নিয়ার খাঁজ কাটা যেটা আছে, যেটা মেন স্কেল দাগের সাথে মিলছে, তার মান নেব। তার মানে আমি এখানে কত দেখছি? 2 আছে, ধরো তোমার ওখানটাতে 2 আছে। তাহলে 2 এর পর যে দাগগুলো হবে সেগুলো কি মিলিমিটার হবে? হ্যাঁ না বলো। যেমন ধরো আমি কথার মানে বলছি, যদি একটু এঁকে বোঝাই তাহলে বোঝাতে পারবে। ধরো এখানে কেমন দাগ আছে না, তো এখানে লেখা আছে 1, তারপর কত আছে? 1.5, হ্যাঁ না বল। তারপর কত হবে? 2, তারপর কত? 2.5, তারপর কত হবে? 3, এরকম ভাবে যাবে তো। এবার এখানে কতগুলো দাগ আছে না, তো 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে 1 2 3 4 5, এই দাগটা বড় হবে।
এবার ধর তোর এখানে কি আছে, একটা ভার্নিয়ার দেওয়া আছে, হ্যাঁ না বল। এই ভার্নিয়ারেও তো খাঁজ কাটা কাটা আছে, প্রথম খাঁজটা যার সাথে মিলছে সেইটাই হচ্ছে তোমার মান, এটা বলাই প্রমাণ মান বা এটাকে বলবো মেন স্কেল মান। তাহলে একের পর কটা দাগে আছে, 1 2 3, তাহলে দাগ কত হবে 1.3। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে এইভাবে আমরা মেন স্কেল মাপটা নিলাম। তাহলে মেন স্কেল মাপ আমার এখানে ধরো হলো কত, ধরো কথা মানে বলছি 1.3। তাহলে মেন স্কেল মাপ হলো 1.3। এবার তোমাকে মাপ নিতে হবে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের মান কি করে নেব না, তো এই যে খাঁজ কাটা কাটা দাগ দেখছি, এই খাঁজ কাটা কাটা দাগের মধ্যে যে খাঁজ কাটা দাগটা এই মেন স্কেল দাগের সাথে লম্বা লম্বি সোজাসুজি মিলবে, কি বললাম, লম্বা লম্বি সোজাসুজি মিলবে, সেইটা হবে তোমার ভার্নিয়ার রিডিং। তাহলে আমি এখানে চোখ বুলিয়ে একটা চট করে মান নিয়ে নিচ্ছি, ধরে নিচ্ছি আমি ভার্নিয়ার 0-র পর থেকে 5 নম্বর ভার্নিয়ারটা, বুঝতে পারছো তো কোনটা, এই খাঁজ কাটা কাটাটা, হ্যাঁ ওই 5 নম্বরটা ধরো মিলছে, ধরো তাহলে আমি যদি 5 নম্বরটা মিলে তাহলে ভার্নিয়ার রিডিং হবে 5, বাস তোমার কাজ শেষ। তাহলে এবার স্যার মাপ কত হলো, তাহলে দৈর্ঘ্যের মান কত হবে স্যার, না তো তোমার মেন স্কেল কত ছিল 1.3 সেন্টিমিটার ছিল, হ্যাঁ না বলো, সেন্টিমিটার ছিল তো, প্লাস এবার তোমার ভার্নিয়ার কত আছে 5, তার সাথে তুমি ভার্নিয়ার কনস্ট্যান্ট গুণ করো কত 0.01, তাহলে তোমার মান এলো 1.3 প্লাস 0.05, তার মানে 1.35। বলো বোঝাতে পারলাম কিনা? তাহলে ভার্নিয়ার দেখো মেন স্কেল 2 মাপ ছিল, কিন্তু এই দেখো মেপে দিল, হ্যাঁ না বলো। তাহলে যদি বলা হয় ভার্নিয়ার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক কত, তাহলে এইটা হবে, হ্যাঁ না বল। তাহলে ভার্নিয়ার স্কেল লঘিষ্ঠ ধ্রুবক কত হবে 0.01। আমি কি বোঝাতে পারলাম, ভার্নিয়ার স্কেল কি বুঝতে পারলে, এবার একটু প্যাক করে নাও। কনসেপ্টটা কি ক্লিয়ার হলো ভার্নিয়ার স্কেলের? যদি দেখার মনে হয় আরো দেখো, দেখার পর একটা টাইমে প্যাক করে দিও, ঠিক আছে? বাড়ি নিয়ে যেও না, কোনো দরকার নেই, আবার 11 আমাকে প্র্যাকটিক্যালে লাগে এটা, ঠিক আছে? হাতে কলমে কি বুঝতে পারছি, বেটার হচ্ছে? ওকে, তাহলে দৈর্ঘ্য পরিমাপটা কমপ্লিটলি বুঝতে পারলাম আমি। এবার পড়বো আমরা সময়ের পরিমাপ। সময় পরিমাপ করা হয় কিসের দ্বারা, না তো সময় পরিমাপ করবো ঘড়ির দ্বারা, অবভিয়াসলি স্যার। ঘড়ি এবার শুধুমাত্র এক রকমের হয় না, অনেক রকম ঘড়ি হয়। দেখো তুমি তোমার দিনের সময় মাপছো একটা ঘড়ি, কিন্তু আমি যখন দৌড় খেলা হবে তখন যে ঘড়ি মাপবো সেটা আলাদা, তখন আমার স্টপ ওয়াচ দরকার, তাই না? আবার ধরো যখন রকেট উৎক্ষেপণ হচ্ছে তখন উল্টো ঘড়ি লাগে, -10, 9, 8, 7, এভাবে বলে না যে রকেট উৎক্ষেপণের জন্য 10 সেকেন্ড বাকি, 9, 8, তাহলে উল্টো দিকে মাপছে। তাহলে এইরকম ঘড়ি কতগুলো দরকার হবে। আবার যেটা প্রমাণ সময় মাপছে গোটা পৃথিবীর, কোথায় আছে বলতো, মূল মধ্যরেখা গ্রিনিচে নাকি, তাহলে সেটাও একটা নাম। তাহলে এরকম অনেক রকম আছে। তো আমরা নর্মালি যে দৌড় খেলায় ঘড়ি ব্যবহার করি সেটাকে বলি স্টপ ওয়াচ। রকেট উৎক্ষেপণের সময় যে ঘড়ি ব্যবহার করি তার নাম হচ্ছে মেট্রোনাম, কি বললাম, মেট্রোনাম। আবার ওই গ্রিনিচের মূল মধ্যরেখা যেখানে আছে তার নাম হচ্ছে ক্রোনোমিটার, কি বলা হয় নাকি, জানিস তো এটা ক্রোনোমিটার। আর নর্মালি আমাদের তো ঘড়ি এগুলো আছে। তো সময়ের পরিমাপ নিয়ে আর বেশি কিছু বলছি না আমরা, এই হচ্ছে আমাদের সময়ের পরিমাপ। তাহলে আমরা পড়লাম কি দৈর্ঘ্যের পরিমাপ, আমরা কি পড়লাম সময়ের পরিমাপ। আমি কি বোঝাতে পারলাম এতদূর পর্যন্ত? ক্লিয়ার? এবার আমরা পড়বো আয়তনের পরিমাপ। এখন দেখো আয়তনের পরিমাপ আমরা কিসের সাহায্যে করি, না তো স্যার আপনি তো শিখিয়েছেন লিটার এককে, হ্যাঁ না বলো। আবার সেন্টিমিটার কিউবেও মাপা যায়। আমরা নর্মালি মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করি তাকে বলি আমরা মাপনী চোঙ। তাহলে আমরা নর্মালি ইউজ করি মাপনী চোঙ। এটা হচ্ছে টিপিক্যাল একটা মাপনী চোঙ যেটা 50 ml পর্যন্ত মাপতে পারে। তাহলে একটা নর্মাল মাপনী চোঙ যেটা 50 ml পর্যন্ত কি করে মাপতে পারে, এটা 50 ml এর মাপনী চোঙ। যদি আমি তোমাকে আরো বড় মাপতে চাই, ধরো আরো অনেক বড় মাপতে হবে, তাহলে এইটা দিয়ে মাপবো। এইটা আছে আমার কত 100 ml মাপনী চোঙ, এটা হচ্ছে 100 ml এর মাপনী চোঙ। আমার আরো বেশি মাপতে হবে, তখন আমরা কি নেবো, একটা বাম্বু নেব। বাম্বুটা এই যে, এটা আর কাঁচ কিনিনি পড়লে ভেঙে যাবে বলে, এটা হচ্ছে 500 ml, বুঝতেই পারছো পার্থক্য, ঠিক আছে? তাহলে 500 ml এর দুধ যদি মাপতে হয় কতটা হবে, এতটা পর্যন্ত হবে, তাহলেই 500 ml হবে। এটা আমার 11 এর প্র্যাকটিক্যালের জন্য কাজে লাগে, হোয়াটএভার। তাহলে আমরা এখানে দেখলাম বিভিন্ন মাপের হয়। তাহলে আমরা কি করে মাপতে পারবো মাপনী চোঙের সাহায্যে? তাহলে মাপনী চোঙের সাহায্যে যদি আমাকে কোনো একটা তরল মাপতে হয়, ধরো আমি কথা মানে বললাম যে এইটাতে কতটা তরল আছে সেটা মাপবো, এতটা জল নেব না,
বেশি হয়ে যাবে, কোনো একটা স্টুডেন্টেরই জলের বোতল আমার, ঠিক আছে, একটু ফেলে দিই, অল্প পরিমাণ নেই, ঠিক আছে, এতটা নেই। এবার তাহলে আমি যদি বলি এই বোতলে কতটা জল আছে, তুমি আন্দাজে বলতে পারবে কতটা আছে? কারণ এই বোতলটা কত এমএল তাও জানি না আমি, এতটা হলে একটা আইডিয়া থাকে যে 250 এমএল। তোর তো খাস কত এমএল এটা ক্যাম্পার, চম্পা কত এমএল চম্পা? যাই হোক, সো এটা আছে। এবার এটাকে মাপবো, তো এটাকে মাপার জন্য আমি কি করব না, তো এই পুরো বোতলটার জলকে এতে ঢালবো, তাই তো এমন ভাবে ঢালবো যেন গায়েটায় লেগে না যায়। তো এত সাবধানতা তো আমরা পারবো না, আমরা তো শিখছি স্যার কি করে মাপতে হয়। তো জাস্ট আমরা এখানে কি করলাম, ঢেলে নিলাম, জাস্ট এখান থেকে যেন কোনো জল পড়ে না যায় দেখবো। দেখো গায়ে লাগছে না, দেখেছো এমন ভাবে ঢালছি, গায়ে লাগছে না। এই 10 এমএল এর তাহলে একটু কি আছে, বেশি আছে, দেখো 10 এমএল এখনো হয়নি, এই সরি 50 এমএল এখনো হয়নি, তাই না? তাহলে আর একটু ঢালা যেতে পারে, বেশি হয়ে গেল, তাহলে 50 এমএল এর থেকেও বেশি আছে জল এটাতে। লজিকটা তাহলে আইডিয়া একটা পেলাম, তাহলে এটা আরো কত এমএল হবে, মোটামুটি 20-30 এমএল হবে, তাহলে অ্যাকচুয়ালি কত হলো 70-80 এমএল। তাহলে আমি যদি অ্যাকচুয়ালি এইটাতে না মেপে ওই বোতলটাতে মাপতাম, দেখো 50-এ হলো না আমার, তাহলে 50 হলো না আমার, ঠিক আছে আমি 50-এ মাপলাম না, আমি তাহলে এবার কি নেবো, 100 এমএল নেবো। তাহলে 100 এমএল এ কি করে মাপবো না, তো সেই যে 50 এমএলটা ছিল এবার কি করবো, এতেই ঢালবো, বাট এটা হলো না তো, আমার আন্দাজ ভুল হয়ে গেছে, তাহলে আমরা এখানে ঢাললাম। তাহলে এই দেখো গায়ে হাতে লাগছে না, বাবা বিশাল আওয়াজ হচ্ছে তো, এই ঠিক আছে, পুরো জলটা এখানে পড়ে গেল। যদি একটু ভুল টুল হতে পারে, একটু জলটা লেগে থাকবে, সেটুকু আর এর দিচ্ছি, আর বাকি জলটুকু এখানে পড়ে আছে, সেটুকু আমরা কি করলাম, এখানে ঢেলে দিলাম। আস্তে বাবা আস্তে, আওয়াজ করিস না। তাহলে বাবা প্রায় 100 এমএল, ঠিক বলছি তো, প্রায় কত এলো 100 এমএল। তাহলে আমরা এবার দেখো এক্স্যাক্টলি আইডিয়া পেলাম, 100 এমএল নয়, ওই মোটামুটি 96 এমএল। 96 এমএলটা কি করে বুঝলাম না, তো আমি যদি স্থির করে দিই তাহলে এই দাগটা দেখো 96 এর মধ্যে আসছে, তোমরা নিজেরাই দেখতে পারো সেটা, যে মাপনি চোঙে একটা দাগ আছে, সেই দাগটা সবাইকে একটু শেয়ার করে দিও, আস্তে আস্তে হাত নড়াবে না। সো মাপনি চোঙে একটা দাগ আছে, ভেঙে ফেলো না, তাহলেই হবে বাবু, 96 এমএল পর্যন্ত আসছে। তাহলে একটা মাপনি, বুঝতে পারছি ব্যাপারটা, দেখো 95 থেকে একটু বেশি আসছে, তাই না, সবাইকে একটু দাও। তাহলে আমরা যদি একটা এরকম মাপনি চোঙ নিই, তাহলে মাপনি চোঙে এরকম দাগ কাটা আছে, এরকম দাগ কাটা আছে, দাগগুলো দিচ্ছি না। এবার আমি জল নিয়েছি, ঠিক আছে, এবার একটু আমরা জল নিয়েছি, ঠিক তো, এবার আমরা জল নিয়েছি, এবার জলটা আমাদের এখানে দেখাচ্ছে না, কিন্তু জল এরকম ভাবে থাকে অ্যাকচুয়ালি, কোথায় পড়েছো, 7-এ পড়েছো বা 8-এ, টরিসেলি মনে করে দেখো, পারদ এরকম ভাবে থাকতো, ঠিক আছে, সাইডে রেখে দে, ওখানে ওখানে নয়, তো পাশে রাখ, ঠিক আছে, পড়বে না তো, দে, ওইটার দামই 70 টাকা। তাহলে আমরা জলটা যদি এইভাবে দেখি, এবার দেখো মাপটা এখান থেকে নেব না স্যার এখান থেকে নেব, সমস্যা তো পড়ে গেলাম। সেই জন্য সবসময় মাথায় রাখবে অবতল তলের নিচের অংশ থেকে মাপ নেব, আর যদি তলটা উত্তল হয় তাহলে কোথা থেকে নেব, উত্তল থেকে। তাহলে মাপনি চোঙের ক্ষেত্রে আমরা সবসময় অবতল তল হলে অবতল জায়গা থেকে নেব, আর উত্তল হলে কোথা থেকে নেব, উত্তল থেকে নেব। আমি কি বোঝাতে পারলাম? তাহলে মাপনি চোঙের সাহায্যে এইভাবে কোনো বস্তু তরলের আয়তন মাপা হয়। এবার ধরো তরলের আয়তন চাইছি না, আমি কথা মানে বলছি, তরলের আয়তন চাইছি না, আমি কি চাইছি না, তো আমি চাইছি যে একটা কঠিন বস্তু যেটা তরলে ডুবে যায় তার আয়তন মাপতে, ঠিক আছে। তাহলে একটা কঠিন বস্তু যেটা তরলে ডুবে যায় তার আয়তন মাপতে, সে ধরো এইটা একটা আমার কঠিন বস্তু যেটা মাপবো, যেটা তরলে ডুবে যায়। তোদের জন্য কত কি জোগাড় করতে হয় আমাকে, দেখাবো না এমনি বুঝে নিবি, দেখান স্যার, ঠিক আছে। আমি কি করলাম, এই সুতোটাতে অ্যাকচুয়ালি মোম লাগানো উচিত, আচ্ছা মোম লাগাচ্ছি না, জাস্ট আমরা বোঝানোর চেষ্টা করছি বলে, ঠিক আছে, এই ওকে। এবার আমরা কি করলাম, দেখি যে এই মাপনি চোঙের মধ্যে বস্তুটা কি সত্যি ডুবে যাবে, দেখি একবার, দেখো ঢুকছে, হ্যাঁ না না বলবে, ঢুকছে। তাহলে আমরা কি করব, প্রথমে এই বস্তুটার আমি আয়তন মাপবো। ক্লাস 8-এ একটা জিনিস পড়েছি আর্কিমিডিসের নীতিতে, যে বস্তু তার সম আয়তন তরল অপসারিত করে, হ্যাঁ না না বলো। তার মানে এই বস্তুটাকে যদি ডোবাই তাহলে এ তার আয়তনের তরলকে উপরে তুলে দেবে, তাহলে আগে যার আয়তন ছিল একে ডোবানোর পর যা আয়তন হবে দুটোকে বাদ দিলে এর আয়তন পাবো, হ্যাঁ না না বলো।
তাহলে আমি এটা ক্যালকুলেশন করতে চাইছি। তাহলে আমি কি করতে পারি, এখানে এতে জল দিতে পারি। জলটা ফেলা উচিত হয়নি আমার। তাহলে আমি কি করলাম, এই বস্তুর মধ্যে কিছুটা জল ঢাললাম। তো আমি কিছুটা জল ঢাললাম, ঠিক আছে। আমি এবার একে স্থির অবস্থায় রাখলাম, দিয়ে দেখলাম এর মান কত হচ্ছে। তোমরা বলো তো কত মান হচ্ছে মোটামুটি দেখে। 65 66। আচ্ছা আমি ঘুরিয়ে দেখি একটু, কোথায় রে, 70 পার হয়ে গেছে তাই না? 70 পার হয়ে যায়নি, দেখতে একবার। 70 বেশি হয়ে গেছে তো, 70-এর বেশি হয়নি? তাহলে মানটা অ্যাকচুয়ালি 75 76, ঠিক 76 মতো। দেখ 76 মতো আছে, দেখলে বুঝতে পেরেছিস ব্যাপারটা? তাহলে এটা 76 মতো এলো। এবার আমি যদি এই বস্তুটাকে এর মধ্যে ডুবিয়ে দিই, তাহলে আমি চাইছি এই বস্তুটাকে এর মধ্যে ডোবাতে। দেখো তাহলে লজিক্যালি আমি কি করবো, এর মধ্যে ডোবাবো। তাহলে 76 ছিল। এবার আমি যদি এর মধ্যে ডোবাই, 76 ছিল, দেখো আয়তন বেড়ে গেল। তাহলে এই বডিটার আয়তন এবার পাওয়া গেল কতটা হলো, মানটা বলো। 83। তাহলে এবার এটাকে আমি রেখে দেখাচ্ছি। তাহলে আমি দেখলাম বডিটাকে এখানে ডোবানোর ফলে তার আয়তন হলো 84। তাহলে নর্মালি কত ছিল, 76, কিন্তু বডিটা ডোবানোর পর কত হয়ে গেল, 84। তাহলে বস্তুটার আয়তন কত, 84 মাইনাস 76, তাহলে কত হলো, 8 সেমি মিলিলিটার। হ্যাঁ না বল, মানে 8 সেমি কিউবই অ্যাকচুয়ালি, মিলিলিটার মানে সেমি কিউব। কি বার করতে পারলাম? তাহলে কোন একটা বস্তুকে যদি তলে ডোবানো হয় কি করে আয়তন বার করতে পারবো, বুঝতে পারলাম। তাহলে প্রথমে তার আয়তন কত হবে এবং বস্তুটাকে ডোবানোর পর তার কত আয়তন হলো, এবং দুটোকে কি করে দেবো, বিয়োগ করে দেবো। এবার ধর, বুঝতে পারছি ব্যাপারটা? এবার ধর এইটা লোহা ছিল বলে তো এবারটা ডুবে গেল। এবার যদি থার্মোকল হতো তখন আর কি হতো, ডুবতো না। তখন আমি কি করতাম, তখন থার্মোকলের সঙ্গে একটা পাথর বেঁধে দিতাম, দিয়ে এর মধ্যে কি করতাম, ঢেলে দিতাম। পাথরের জন্য সে ডুবে যেত, আর পাথরের আয়তনটাকে আমরা কি করতাম, আগে থেকে বার করে নিতাম। তাহলে যে আয়তন বেরোলো তার থেকে পাথরের আয়তন যদি বার করে দিতাম, তাহলে কি থার্মোকলের আয়তন বেরিয়ে যেত? হ্যাঁ না বল, বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে এইভাবেও বার করা যেতে পারো। তাহলে আমরা কত সহজে মাপনি চোঙের সাথে শুধুমাত্র তরলের নয়, আর কার বার করতে পারলাম, কঠিন পদার্থেরও আয়তন বার করতে পারলাম। আমি কি ঠিক বুঝতে পেরেছি ব্যাপারটা? তো যদি কোশ্চেন দেয় যে মাপনি চোঙের সাহায্যে কিভাবে কঠিন অসম বস্তুর আয়তন নির্ণয় করা যায়, তাহলে বার করতে পারবো, আমি পারবো বার করতে। হ্যাঁ না বলবে। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? ওকে, তাহলে এই হলো সিস্টেম, যে একটা মাপনি চোঙের সাহায্যে কিভাবে বস্তুর আয়তন মাপা যায়। ক্লিয়ার হয়েছে এতটা? এবার পড়বো আমরা ভরের পরিমাপ। ঠিক আছে, ভরের পরিমাপ। এখন দেখো আমরা ভরের পরিমাপ বলতে কি বুঝবো, যে কোনো বস্তুর ভর মাপা হয়। তোমরা 7-8 থেকে পড়েছো, ভর মাপার যন্ত্রের নাম কি বলি আমরা, সাধারণ তুলা যন্ত্র। আর ভার বা ওজন মাপার যন্ত্রের নাম স্প্রিং তুলা যন্ত্র। ভাগ্যক্রমে ভর মাপার যন্ত্র আমাদের এই কোচিং এ এখন উপস্থিত আছে। কোথায় বলো তো? দ্যাট ইজ, সো এটা তোমাদের জন্যই কেনা অ্যাকচুয়ালি। তো ভর মাপার যন্ত্রটা হচ্ছে, এটা হচ্ছে সাধারণ তুলা যন্ত্র। ঠিক আছে, আমি যদি একটু ক্যামেরাটাকে ঘুরিয়ে দিই দিকে, তাহলে হয়তো দেখা যেতে পারে। ঠিক আছে, এই ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ভর মাপার যন্ত্র। এই ভর মাপার যন্ত্রে কি হয়, এইটাকে যদি আমরা এইভাবে তুলে দিই, তাহলে পুরো যন্ত্রটাকে এভাবে দেখতে পাবো আমরা। এবং এখানে একটা চাবি আছে, এই চাবির সাহায্যে যদি চাবিটাকে ঘুরিয়ে দিই আমরা, তাহলে বডিটা একটু উপরে উঠে যায়। ঠিক আছে, এই আলম্বটা একটু ট্যারা আছে এইদিকে, তার মানে এইদিকে ভার একটু বেশি আছে, আমাকে সামান্য পরিমাণ অ্যাডজাস্ট করে এটাকে কি করতে হয়, এই জিরোর কাছে আনতে হবে নাকি। তাহলে কিছু অ্যাডজাস্ট করিনি আমি এখনো, যেহেতু তাহলে অ্যাডজাস্ট করে আমাদেরকে এই জিরোর কাছে আনতে হয়। আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে এই যে যন্ত্রটা, এই যন্ত্রটাকে দেখো একটা বিশেষ ভাবে এরকম কাঁচ টাচ দিয়ে লাগিয়ে রেখেছি। তাহলে প্রথমে বলো এই কাঁচ কেন লাগিয়ে রেখেছি আমি? দেখো এখানে খুব সূক্ষ্ম পরিমাপ করা হয়। তাহলে সূক্ষ্ম পরিমাপ করার জন্য আমরা কি করি, বাটখারা আর যে বস্তুটা মাপবো সেটাকে রেখে বাকিটাকে কি করব, এরকম করে কাঁচের ভেতরে ভরে দেব। তাহলে সুবিধা কি হবে, ভরে দেওয়ার পর আমি তখন এই চাবিটা দেবো এরকম করে। ঠিক আছে, চাবিটা দিলে তখন কি হবে, বডিটা মেপে দেবে।
বায়ু যাতে ভেতরে ঢুকে আন্দোলিত না করতে পারে, কারণ খুব সূক্ষ্ম মাপবো তো, তাহলে বায়ু ভেতরে ঢুকে যেতে পারে তো, যে আন্দোলিত করে দিতে পারতো, তাহলে এই জিনিসটা যাতে না করতে পারে সেই কারণে এখানে কি করি আমরা, ওই বস্তুটার চারিপাশে কাঁচ দিয়ে ঢাকা। ক্লিয়ার? 2 নম্বর, এখানে কিছু জল শোষক পদার্থ দেওয়া হয়, এখানে দেওয়া নাই। জল শোষক পদার্থ কেন দিই? ভেতরে যদি জলীয় বাষ্প ঢুকে যায় না, তাহলে গন্ডগোল হয়ে যেতে পারে। এগুলো দেখো খুব দামি দামি জিনিস দেওয়া আছে, সো এগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য ভেতরে কি করা হয়, জল মানে শোষক পদার্থ দেওয়া হয়। তাহলে এ মাপবে কি করে? এখানে তো বাটখারা চাপাতে হবে, তাহলে বাটখারা চাপানোর জন্য এটা হচ্ছে ওয়েট বক্স বা বাটখারা মাপার, এই তোমার কোনো বস্তু মাপার বাটখারা। বাটখারা মাপার বক্সটাকে আমরা এইভাবে দেখাই, এইভাবে থাকে বাটখারা মাপার বক্সটা। তুমি দেখতে পাচ্ছ যে এই হচ্ছে বাটখারা মাপার বক্স, যেখানে বিভিন্ন সাইজের বাটখারা দেওয়া আছে। বেশি বাটখারা দেওয়া নাই, কয়েকটা বাটখারা দেওয়া আছে, ঠিক আছে? আগে অনলাইনে একটু দেখিয়ে দিই, দেখো। এবার এই যে বাটখারাটা দেওয়া আছে, এই বাটখারাটার গায়ে লেখা আছে এটা কত, 100 গ্রাম, ঠিক আছে? আমরা এটা 100 গ্রাম, এইটা তারপর লেখা আছে দেখো 50 গ্রাম, এটা 20 গ্রাম, 20 গ্রাম, এরকম। তাহলে লজিক্যালি 100 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম, এরকম ভাবে মাপ নেওয়া আছে। তোমরা দেখতে পারো ওজন বক্স। তাহলে এই হচ্ছে আমাদের ওজন বক্স, যেখানে আমরা এরকম ভাবে বস্তুগুলোকে রাখি, ঠিক আছে? এটা হচ্ছে সেই ওজন বাটখারা। এখন ওজন বাটখারায় একটা চিমটা দিয়েছি। কেন এই চিমটা দিয়েছি? দেখো, যখন আমরা 100 গ্রামের ভরের বস্তুকে নেব, তখন আমরা হাতেই ধরে নিতে পারবো, কিন্তু যখন আমি খুব ছোট মাপ নেব, তখন আমাদেরকে এগুলো চিমটায় ধরতে হয়। কেন বলতো? এগুলো এত ক্ষুদ্র, হয়তো 2 মিলিগ্রাম, 1 মিলিগ্রাম, আমাদের যদি হাতের মধ্যে কিছু ধুলো থাকে না, ওর মধ্যে ঢুকে যাবে। তো এবার ধুলো যদি ঢুকে যায়, ওর ভরটা কি হয়ে যেতে পারে, বেড়ে যেতে পারে, তাই না? তাহলে সূক্ষ্ম পরিমাপকে ঠিক করার জন্য আমরা কিন্তু একটা এখানে কি রাখি, চিমটা রাখার ব্যবস্থা করেছি। ব্যাপারটা কি বুঝতে পারলাম? বাকি এই বাক্স বাটখারাতে যা আছে, বাক্সে বাটখারা সব জায়গায় এটাই পাওয়া যায়, শুধু মাপ আলাদা। তাহলে এখানে দেখলাম কত আছে, 50 গ্রাম, 20 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম। সেরকমই কি দেওয়া থাকে, 100 গ্রাম, 200 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম। তার মানে বাটখারাগুলো সামহাও এইরকম ভাবে থাকছে। কিরকম? আমরা যদি ঘুরিয়ে দিই, ওকে। তাহলে বাটখারাগুলো এরকম ভাবে থাকছে, কেমন না, তো স্যার 50 গ্রাম, 20 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম, বা এরকম থাকছে 500 গ্রাম, 200 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, বা 5 গ্রাম, 2 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম। কেন? তারপরে রেশিওটা দেখো, 5:2:2:1 এই অনুপাতে থাকছে। তোমরা যদি বাজারে নোট দেখো, নোটও দেখবে 10 টাকার, 20 টাকার, 50 টাকার, কোনোদিন 30 টাকার নোট দেখতে পাবে না, কোনোদিন 40 টাকার নোটও দেখতে পাবে না। তেমনি তুমি দেখবে 100 টাকা, 200 টাকা, 500 টাকার নোট। তাহলে এরকম কেন? তোমার কাছে যদি তুমি ভাবো যে 5 গ্রাম, 2 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম থাকে, তাহলে তুমি 1 গ্রাম থেকে 10 গ্রাম সব মাপতে পারবে। কি করে? দেখো, তোমার যদি 1 গ্রাম মাপতে হয়, এই বাটখারা, হ্যাঁ না না বলো। 2 গ্রাম মাপতে হলে এই বাটখারা, 3 গ্রাম মাপতে হলে এই দুটো বাটখারা, 4 গ্রাম মাপতে হলে এই দুটো বাটখারা, 5 গ্রাম মাপতে হলে এই বাটখারা, 6 গ্রাম মাপতে হলে এই বাটখারা, হ্যাঁ না বলো। 7 গ্রাম মাপতে হলে এই বাটখারা, 8 গ্রাম মাপতে হলে 5, 2, 1, হ্যাঁ না বলো, 8 গ্রাম। আর 9 গ্রাম মানে 5 + 2 + 2, 9 গ্রাম। আর 10 মাপতে গেলে 5, 2, 2, 1। দেখো, 1 গ্রাম থেকে 10 গ্রাম সব মাপা যায়। সেই জন্য আমরা যাতে এক্সট্রা বাটখারার ব্যবহার না করি, যে এখানে 3 গ্রাম দিলে কোনো লাভ আছে, কারণ 3 গ্রাম তো 2 আর 1 যোগ করে মেপে দিতে পারবো আমি। সেই জন্য এক্সট্রা আমরা আর দিই না। তাহলে ওজন মাপার সুবিধার জন্য এবং ন্যূনতম বাটখারা মাপার জন্য আমরা এটা ইউজ করি। তাহলে যদি আমি বলি, এখন আমি যদি একটা কোশ্চেন দিই তোমাকে, যে 43.65 গ্রাম মাপবো, কি কি বাটখারা লাগবে? তাহলে প্রথমে 43 গ্রাম করবো নাকি? তাহলে 43 গ্রাম করার জন্য 20 গ্রাম প্লাস 20 গ্রাম প্লাস 2 গ্রাম প্লাস 1 গ্রাম, হ্যাঁ না বলো। তাহলে 20 গ্রাম, 20 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, 43 হয়ে গেল। এগুলো সব কি হলো? গ্রাম। আর এটা কি? মিলিগ্রাম। দেখো,
দশমিকের পর আছে মানে এটা হচ্ছে 650 মিলিগ্রাম, হ্যাঁ না বল? জিরো নেই, জিরো ধরলে কত হবে? 650 মিলিগ্রাম, হ্যাঁ না বল? কি করে দেখ, 0.65 গ্রাম, গ্রাম থেকে মিলিগ্রাম গেলে কত দিয়ে গুণ করতে হয়? 1000 দিয়ে, তাই তো শেখালাম। তাহলে এর সাথে যদি 1000 গুণ করো তাহলে 0.65 ইন্টু 1000, তবেই কি হবে? মিলিগ্রাম, হ্যাঁ না বলো? আর দশমিক তুললে কটা শূন্য নিচে আসবে? দুইটা, দুটো শূন্য কেটে গেলে দেখো 650 পড়ে থাকে, হ্যাঁ না বল? তার মানে 0.65 গ্রাম মানে কত মিলিগ্রাম? 650 মিলিগ্রাম। এবার 650 মিলিগ্রাম কি করে বানাবো তাহলে? তাহলে 500 মিলিগ্রাম, হ্যাঁ না বল? 500 মিলিগ্রাম নেব, আর কত মিলিগ্রাম নেব? 100 মিলিগ্রাম, তাহলে কত হলো? 600। আর কত মিলিগ্রাম নেব? 50 মিলিগ্রাম, তাহলে আমার বাটখারা হয়ে গেল। তাহলে 1 2 3 4 5 6 7টা বাটখারায় মেপে দিতে পারবো আমি। তাহলে এই রকম প্রশ্ন যদি পরীক্ষায় দেয় আমি কি পারবো? বোঝাতে পেরেছি কনসেপ্টটা? তাহলে এই হচ্ছে ওজন মাপার, সরি ভর মাপার যন্ত্র। আমি দেখাতে পারলাম পুরোটা, তোমরা যদি কাছ থেকে এসে ছুটির সময় দেখতে চাও দেখতে পারো। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? এখন এই বাটখারা মাপা, এই সরি কোনো বস্তুর ভর মাপার জন্য যে আমরা তুলা যন্ত্র ব্যবহার করছি, এই তুলা যন্ত্রর বিশেষ কিছু গুণ থাকতে হবে, যাকে বলা হয় তুলা যন্ত্রর বৈশিষ্ট্য। একটি ভালো তুলা যন্ত্রের বৈশিষ্ট্য কি কি হতে হবে? 1 নাম্বার, সেটি হবে সুবেদী। সুবেদী মানে সে খুব সামান্য ভরের পার্থক্যকেও মাপতে পারবে। 1 মিলিগ্রাম সেটাকেও সে কি করতে পারবে? মাপতে পারবে। তাহলে সুবেদী মানে কোনো একটা তুলা যন্ত্র খুব সামান্য ভরের পার্থক্য যখন মাপতে পারে তখন তার যে ধর্ম কাজে লাগে তখন তাকে কি বলা হয়? সুবেদিতা। কি বলা হয়? সুবেদিতা। তাহলে একটা ভালো তুলা যন্ত্র কি হবে? সুবেদী তুলা যন্ত্র, সুবেদী হতে হবে তুলা যন্ত্রটা। এবার 2 নম্বর কি হবে? তুলা যন্ত্রটা দৃঢ় হতে হবে, ভারী, সুন্দর, শক্তপোক্ত। হয়তো তুমি বাটখারা চাপালে ভেঙে পড়ে গেল, এরকম হলেও হবে না। তুলা যন্ত্রটা কি হতে হবে? দৃঢ় হতে হবে। তুলা যন্ত্রটা সুস্থির হতে হবে, অর্থাৎ তুলা যন্ত্রের যে তুলা পাত্র আছে সেটা এরকম আন্দোলিত করতে থাকলেই হবে না, সেটা কি হতে হবে? স্থির থাকতে হবে। তো দেখো আমাদের নোটসে ভালো তুলা যন্ত্রের আবশ্যকীয় গুণাবলী বলে একটা পয়েন্ট আছে। সেই আবশ্যকীয় গুণাবলীর মধ্যে সুবেদী হওয়া প্রয়োজন। 2 নম্বর দেখো তুলা সুস্থিত হওয়া প্রয়োজন, তুলা নির্ভুল হওয়া প্রয়োজন। নির্ভুল মানে কোনো একটা বস্তুর যে তুলা যন্ত্র দিয়ে মাপছো সেটা যেন নির্ভুল হয়। আমারটা এখন নির্ভুল না, আমারটা ভুল, কেন? একদিকে বেঁকে আছে, হ্যাঁ না বলো? কারণ ওটাকে আমি নির্ভুল এখনো করিনি। আমি কি বোঝাতে পারলাম এতটা? আমি কি বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? ওকে। এবার আমরা যদি কোনো বস্তুর আয়তন বার করতে চাই তাহলে আমরা কি ইউজ করি বলো? মাপনি চোং, হ্যাঁ না বলবে? তাহলে কোন একটা বস্তুর আমরা যদি আয়তন মাপতে, এতদূর কি বুঝাতে পেরেছি পুরোটা? কোন বস্তুর আয়তন মাপতে গেলে স্যার মাপনি চোং ইউজ করে, খুব ভালো কথা। মহাকালী স্কুলে এটা প্রজেক্টে দেয়, তাও আমি বলে দিচ্ছি, তোমাদের স্কুলেও দিতে পারে, সব স্কুলই দিতে পারে যারা পশ্চিমবঙ্গে দেখছো ভিডিওটা, তাও বলে দিচ্ছি যে আমাদের যদি বলে যে ধরো ড্রপার, বোঝো চোখে দেয় ড্রপার, বা এই যে আমি এখান থেকে যে কালি ছুড়বো একটা করে ড্রপ পড়বে, তো এই যে ড্রপারে করে একটা করে কালি পড়বে, এগুলো কি গোল গোল আকারে পড়ে, হ্যাঁ না বলো? তাহলে এগুলো কি এক একটা গোলক হতে পারে, হ্যাঁ না বলো? গোলক তো, স্ফিয়ার, ফুটবলের মতো গোলক ছোট ছোট। তার আয়তন কত? তাহলে যদি বলা হয় একটা ড্রপারের থেকে যে গোল জলের ফোঁটা বেরোচ্ছে সেই ফোঁটার আয়তন কত? তাহলে আমি কোশ্চেনটা থ্রো করলাম, ড্রপার থেকে নির্গত একটি জলবিন্দুর আয়তন কত? এইটা মাপবো কি করে? এটা বার করবো কি করে? তো সমস্যা, অত ছোট কি করে মাপবো? আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। কি করে পারবো তাহলে? এনি আইডিয়া বলতে পারো? দেবতনু বলতো, একটি আইডিয়া বলতো। জল আগে থেকে রেখে দেবো? কি করে হবে বাবা, মাপতে পারবি না। দেখ কি বোঝাতে পারি, শোন তাহলে। একটি ফোঁটার আয়তন কত বার করতে বলেছি তো। আমরা কি করতে পারি, এই মাপনি চোঙ নিলাম, এখানে ধর আমি 100টা ফোঁটা ফেললাম, 1 2 3 4 হবে, গুনে গুনে 100টা পারবি তো? এই ধৈর্যটুকু তো আছে এই যুগে। তাহলে 100টা ফোঁটা ফেললাম। আচ্ছা 100টা যদি জলের ফোঁটা ফেলি সেটাকে নিশ্চয়ই মাপা যাবে, হ্যাঁ না বল? সেটা নিশ্চয়ই ছোট হবে না, যথেষ্ট হবে। তাহলে আমি মাপলাম, তার মান পেলাম ধর কিছু একটা, হবে না? হবে না? তাহলে আমি এখানে গুনে গুনে, আমি ড্রপার নেই আমার কাছে, নাহলে আমি করে দেখাতাম। ড্রপার দিয়ে যে গুনে গুনে 1 1 2 3 4 5 এরকম করতে 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 কতটা পেলাম? 10।
100টা ফেললাম, তাহলে একটা মান পাবো, হ্যাঁ না না বলবে। সেই মানটাকে ধরলাম ভি, কত মান ভি। তাহলে আমরা বলছি এরকম ভাবে যে ধরি ড্রপারের সাহায্যে 100টি জলবিন্দু ফেলার পর, জলবিন্দু মাপনী চোঙে ফেলার পর তার আয়তন হলো ভি। হবে না হবে না বল, হলো এত পাবো এটা। এবার তাহলে 100টি জলবিন্দুর আয়তন কত হলো ভি, তাহলে একটি জলবিন্দুর আয়তন কত হবে ভি বাই 100। তাহলে অতএব একটি জলবিন্দু বা ড্রপারের ফলে ওই ফোটার আয়তন কত হবে এবার বার করে নিতে পারবো, কত হলো তাহলে ভি বাই 100 সেমি কিউব। বল হবে না হবে না, কত সহজ ছিল, ভাবতে পেরেছিলিস এইভাবে, ভেবেছিলিস? তো তার আরেকটা ভাব দেখি তাহলে, যদি এত সহজে ভেবে নিচ্ছিস। এইটা কি বলতে পারলাম, পোস্ত খাস বাড়িতে, যদি বা স্যার অনেক দাম খেতে পারবো না, ঠিক আছে, পোস্ত নাম শুনেছো তো, পোস্ত। আচ্ছা, একটা পোস্ত দ্বারা কত ছোট হয়, খুবই ছোট, স্কেলে মাপা যাবে, সম্ভবই না স্যার। তাহলে সেই পোস্ত দানার ব্যাসার্ধ কি করে মাপবো? তাহলে কোশ্চেন দিলাম, পোস্ত দানার ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করবে? চলো স্যার, এগুলো কোথা থেকে পাচ্ছেন, কিভাবে নির্ণয় করবে? চলো কোশ্চেন দিলাম, তাহলে একটি পোস্ত দানার ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করবে, বল দেব, তুমি কি করে করবো? মাথায় আসছে না? কার মাথায় আসছে? বল বল, আইডিয়াটা বল। জলের তোর মনে হয় জল বাড়বে? আজব, তোর মনে হয় এতে জল দিলাম দিয়ে একটা পোস্ত তো ভাসবে, প্রথম কথা সহজে ডুববে না, পোস্ত দিলে তোর মনে হয় জল চোখে দেখা যায় না, ইউ আর টকিং ভাসবে? নো 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 নো, দ্যাটস নট ট্রু। এনিওয়ান? আমি বলছি দেখ, আচ্ছা পোস্তকে কি হাতে ধরা যায়, এটুকু বল। আর হাতে ধরে একটার পাশে আর একটা কি বসানো যাবে? আমি যদি খুব কেয়ারফুলি করি, পারবো? এটা পারবো করতে? ওকে, তাহলে বাস আমার আইডিয়া শেষ। আচ্ছা, আমি কি করতে পারি, আমি ধরো একটা সুন্দর 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 স্কেল নিলাম, স্কেল হবে, স্কেল নেওয়া, তাহলে আমি একটা স্কেল নিলাম। এবার এই স্কেলে কি করলাম, 1 থেকে পোস্ত পরপর রাখতে শুরু করলাম, পারবো? আমি 50টা পোস্ত রাখলাম। আচ্ছা, 50টা পোস্ত রাখলে তার দৈর্ঘ্য এতটুকু তো হবে, কিছু দৈর্ঘ্য তো পাবো, হ্যাঁ না না বলবি? ঠিক তো? তাহলে লজিক্যালি আমি কি করলাম, একটা মোটা মোটা মান নেওয়ার জন্য আমি এরকম 100টা পোস্ত রাখলাম। কোথায় না, তো ওই স্কেলের উপরে, স্কেলকে রেখে সুন্দরভাবে, পুরো হাওয়া বাতাস হচ্ছে না, একদম বদ্ধ ঘরে একটা একটা করে পোস্ত রাখছি। তাহলে আমি একটু মোটা করে আঁকছি, তাহলে ধরো এটা তলে একটা স্কেল আছে, এই স্কেলে আমি এরকম করে পোস্ত রাখছি, একটা পোস্ত, দুটো পোস্ত, তিনটে পোস্ত, চারটে পোস্ত, 5 6 7 8 9 10, এরকম করে কতগুলো রাখবো, 50টা। এবার আমি যদি এখান থেকে রাখার পর এতটা যদি 50টা পোস্ত হয়, তার মাপটা নিতে পারবো এবার চোখে, হ্যাঁ না বল? ধর সেই মাপটা হলো 2 সেন্টিমিটার, হতে পারে তো? 100টা পোস্ত রেখে কত হলো, 2 সেন্টিমিটার, হতেই পারে। তাহলে আমি যদি লিখছি, তাহলে কি 100টি পোস্ত এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। তাহলে একটি পোস্তর দৈর্ঘ্য কত হবে স্যার, 2/100 সেন্টিমিটার, হ্যাঁ না বল? তার মানে 0.02 সেন্টিমিটার, হ্যাঁ না বল? আবার তুই বল, একটা পোস্তর দৈর্ঘ্য মানে এইটা পোস্ত, এইটা তার দৈর্ঘ্য, মানে সেটা কি ব্যাস, হ্যাঁ না বল? তার মানে একটি পোস্তর দৈর্ঘ্য 0.02 সেন্টিমিটার, মানে সেটা কি তার ব্যাস, হ্যাঁ না বলবে? তাহলে আমি কি এখানে লিখতে পারবো, অতএব পোস্তর ব্যাস কত হলো, 0.02 সেন্টিমিটার। তাহলে পোস্তর ব্যাসার্ধ আর কতই বা হবে, 0.01। কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে, তো একে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 1 সেন্টিমিটার। চলো, কত সহজে বেরিয়ে গেল। সো এই জায়গাটা খাটাতে হবে নাকি, না হলে ফিজিক্স ঢুকবে না মাথায়। আমি কি বুঝতে পারলাম ব্যাপারটা? কঠিন লাগলো কিছু, কিছু কঠিন লাগলো, এমন এনিথিং লাগলো না, বুঝতে পারলাম। এবার তাহলে আমাকে বল, লাস্ট কোশ্চেন তোদের দিই আমি, যে এই বস্তুটার ঘনত্ব কি করে মাপবো বল আমাকে। আচ্ছা, ঘনত্ব মাপতে কটা যন্ত্র লাগবে বল আগে?
শুধু মাপনিচক দিয়ে ঘনত্ব মাপতে পারবি? আর এটা কি পড়ে আছে? তাহলে কোন বস্তুর ঘনত্ব মাপতে গেলে কি কি লাগবে? আয়তন মাপের জন্য মাপনিচক, আর ভর মাপার জন্য সাধারণ তুলা যন্ত্র। বোঝাতে পারলাম ব্যাপারটা? এবার আমি প্রথমে এই বস্তুটাকে কি করলাম, ওই তুলা যন্ত্রে বসালাম, দিয়ে কি নিলাম, এর ভর মাপলাম। হ্যাঁ না বল? হবে। তাহলে আমি যদি একটা বস্তুর ঘনত্ব মাপতে চাই তাহলে তাহলে তার ভর মাপতে হবে। ধরি ধরি বস্তুটির ভর, ধরো তুমি মেপে নিলে যে বস্তুটির ভর হলো m, ধরো তুমি ভর নিলে, আর একটু আগে বস্তুটার কি করলাম, আমি আয়তন মাপলাম। আচ্ছা, ভর মাপা যায় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে মাপা যায়। আমি একটা আইডিয়া নিয়ে নিচ্ছি, যেহেতু আমার কাছে স্প্রিং তুলা যন্ত্র আছে, আইডিয়া, কারণ এখানে গ্রামও হিসাব আছে। তাহলে এটা মোটামুটি দেখা যাচ্ছে প্রায় ওই 80 গ্রামের কাছাকাছি। কত? 80 গ্রাম। ঠিক আছে, এখানে মাপলেও 80 গ্রামই পাবো আমি। তাহলে এর মাপ কত হলো? 80 গ্রাম। এর মাপ হলো 80 গ্রাম। বুঝতে পেরেছি ব্যাপারটা? 80 গ্রাম। আর একটু আগে এর আয়তন বার করলাম। হ্যাঁ না বল? তাহলে আয়তন কত বার করেছিলাম বাবা? লিখেছিস খাতায়? বলতো। 6 না কত? 8। 8। তাহলে 8 সেমি কিউব হবে এটা। তাহলে বস্তুটার ভরও পেয়ে গেলি, আর একটু আগে তো আয়তন মেপে দেখালাম কি করে মাপতে হয়। তাহলে ঘনত্ব পাওয়াটা কি বড় কথা হলো? ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। তার মানে 80/8 সেমি কিউব, তার মানে 10 গ্রাম পার সেমি কিউব। এর ঘনত্ব প্রায় 9 এর কাছাকাছি। এর ঘনত্ব কত? প্রায় 9 এর কাছাকাছি। দেখো প্রায় কাছাকাছি চলে এলো। তাহলে মাপ শিখলাম কি করে মাপা যায়। এর থেকে ভালোভাবে মাপা কি করে আর বোঝাতে পারবো? আর হাউ ইজ ইট পসিবল? তাহলে আমি এই দুটো প্রশ্ন কি বোঝাতে পেরেছি? পোস্ত দানাটা, আচ্ছা পোস্ত দানার বদলে সর্ষে দানা দিলে তো আরো সহজ হয়ে যাবে, কারণ সর্ষে দানা একটু মোটা। বোঝাতে পেরেছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তাহলে আমরা চ্যাপ্টারটা এখানেই মোটামুটি শেষ করলাম। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পেরেছি? আমাকে যদি কখনো কোশ্চেন করে, যে কোনো একটা কোশ্চেন বলছি, দেখো এগুলো ছোট ছোট কোশ্চেন ক্লাসে আলোচনা করবো। ধরো কোনো একটা নল থেকে জল পড়ছে, তোমাকে যদি বলে এই নল থেকে 1 সেকেন্ডে কত জল বেরোচ্ছে কি করে বার করবো? এটাকে বলা হয় তরল প্রবাহের হার। কি বলা হয়? মানে এই নল থেকে 1 সেকেন্ডে কত জল বেরোচ্ছে কি করে বুঝবো? ঠিক আছে, তার জন্য আমার কি লাগবে? স্টপ ওয়াচ। হ্যাঁ না বল? আর কি লাগবে? মাপনিচক। আচ্ছা, এই মাপনিচকে হবে না, কারণ অনেক জল পড়ছে। তাহলে আমরা কি নেব? বৃহৎ বড় আকারের মাপনিচক নেব। এই মাপনিচক নিলাম, হবে এটা? ঠিক আছে, ওকে। এবার নলটা যখন পড়ছে জল, আমি কি করলাম? স্টপ ওয়াচ নিলাম, আর যা স্টপ ওয়াচটা যখনই অন করলাম তখনই লাগিয়ে দিলাম। হলো 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 যখন দেখলাম এতটা হয়ে গেল, স্টপ ওয়াচ বন্ধ করে বার করে নিলাম। হলো এতটা। স্টপ ওয়াচে উঠবে টাইম। ধরো তাতে টাইম নিল 5 সেকেন্ড। কত টাইম নিল? 5 সেকেন্ড। আর জল ভর্তি হয়েছে দেখছি 450 ml। কত ml? তাহলে 5 সেকেন্ডে জল পড়েছে কত? 450 ml। তাহলে 1 সেকেন্ডে কত? 450/5, 90। তাহলে জল প্রবাহের হার 90 মিলিলিটার পার সেকেন্ড। হ্যাঁ না বলবে? এ তো বেরিয়ে গেল। তাহলে জল প্রবাহের হার বার করতে পারবো। তাহলে কোন নল থেকে জল প্রবাহের হার কি করে বার করতে পারবো? বুঝতে পেরেছি কনসেপ্টটা? ক্লিয়ার হয়েছে তো বাবা? বুঝতে পেরেছো তো? চ্যাপ্টার আমরা এখানে শেষ করলাম। ক্লিয়ার?